আনিসুল হক, সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে, শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গুম ও হত্যা মামলা। জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনার দ্রুত শাস্তির দাবিতে রাজধানীতে ছাত্র জনতার মিছিল। বিপ্লব নস্যাৎ করতে সক্রিয় দেশি বিদেশি চক্র, অভিযোগ মির্জা ফখরুলে। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ। শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। মূল্যস্ফীতি কমাতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। শেখ হাসিনার মন্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ইইউ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় তাদের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জানাচ্ছেন গালমান শফি। সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে কড়া নিরাপত্তায় সন্ধ্যা 6:30টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে সংক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ করেন। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন। আদালতে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত বাদীর আইনজীবীর শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই অভ্যুত্থানে প্রতিনিয়ত এই আসামিদ্বয় জাতীয় টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে এসে এবং তাদের এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তারা উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছে। এই উস্কানিমূলক বক্তব্যের কারণে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আমরা 10 দিন রিমান্ড চেয়েছে, 10 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা মনে করছি যে এইটা ন্যায় বিচার দিকে যাচ্ছে। আদালত চত্বরে বিক্ষোভকারী সংক্ষুব্ধ আইনজীবীরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই সমস্ত দুর্নীতিবাজ এবং কালো টাকার মালিক জনগণকে শোষিত করে বাংলাদেশটাকে অর্থনৈতিক শূন্য করে দিয়েছে। আমরা ন্যায় বিচার চাই এবং যারা জীবন দিয়েছে তাদের বিনিময়ে বাংলাদেশ শাসিত হয়ে যে গণহত্যা ঘটেছে সমগ্র সরকারের যারা আছে সকলের বিচার চাই, প্রত্যেক আইনের আওতায় আনতে হবে। এই রায়ের আদেশ এবং সমস্ত হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার প্রথম আদালতে হাজির করার মাধ্যমে শেখ হাসিনা সরকারের শীর্ষ 2 ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলো। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ ও বাহিনীটির অজ্ঞাত 25 সদস্য। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। উত্তরার পশ্চিম থানাকে আবেদনটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। এদিকে মিরপুর 10 নম্বরে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কাফরুল থানাকে এফআইআর নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় করা মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথমে আমি বলি, আইন উপদেষ্টা জানান, গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে। আইন অনুযায়ী এর সঙ্গে জড়িত সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। জড়িত কেউ বিদেশে পলাতক থাকলে ফিরিয়ে আনার বিষয়টিও পর্যালোচনা করার কথা জানান আইন উপদেষ্টা। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের
সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা সব মামলা চলতি মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ 31 অগাস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আদালতের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন, আদালতের সব কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সবকিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করার কথা জানান আইন উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় করা নিবর্তনমূলক সব আইন বাতিলে উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বিচারে ছাত্র নাগরিকদের ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মিথ্যাচার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান শিক্ষার্থীরা। শাহবাগে সমাবেশ শেষে ধানমন্ডি 27 নম্বর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ছাত্র নাগরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের পর এবার গণহত্যাকারীদের বিচার দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র পেশাজীবী সহ শিশু হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয় রাজধানীর বিভিন্ন সড়ক। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড দিয়ে ছাত্র নাগরিকদের এই বিক্ষোভ মিছিলের গন্তব্য ধানমন্ডির দিকে। এর আগে শাহবাগ মোড়ে একতা বাংলাদেশের ব্যানারে সম্প্রীতি সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, এটি নতুন বাংলাদেশ। সংখ্যালঘু ট্যাগ দিয়ে কাউকে ভাগ করতে পারবেন না। আজকের এই বাংলাদেশ থেকে আমরা ঘোষণা করছি, এই বাংলাদেশ আমার, আপনার, সবার। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কূপ থেকে আছি, আমরা জুডিশিয়ারি কূপ থেকে আছি, আমরা মিলিটারি কূপ থেকে আছি। আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী দূষররা, আওয়ামী ফ্যাসিস্ট আবার কূপ করার জন্য রাস্তায় সংগঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই, যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। এদিকে শাহবাগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা সন্ধ্যার পরও অবস্থান করেন ধানমন্ডি 32 নম্বর সড়কের মোড়ে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবি করেন তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তারা। রিপোর্ট শুভ মাহফুজের। আমি নিজে না খাই থাকতাম, মরে খাওয়াইতাম, এত ভালোবাসতাম আমার ছেলের। আমি এখন আমার ছেলে নাই, এখন আমি কিভাবে আমার দিন কাটে তো বুঝতেই পারেন। বেবি আক্তার একমাত্র সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমন হোসেন আকাশ গেল 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হয়। ছেলেকে হারিয়ে অসহায় এই মা এসেছেন শহীদ মিনারে। 6টায় 10-এ আমার বাবা মারা গেছে, এক বন্ধু খবর পায় যে মারা গেছে। বেবি আক্তারের মতো প্রিয় সন্তানকে হারিয়ে শহীদ মিনারে এসেছেন বিপিডিসির কর্মকর্তা মোহাম্মদ আলম মিয়া। তার সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ হাসান 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়। এই খোঁজ পাইছি রাতের 9টার দিকে ফেসবুকের মাধ্যমে দুনিয়া বড় মসজিদে ওখানে লাশ পাইছি গিয়া। একই শোক ব্যবসায়ী মনিরুজ্জামানেরও। পবিত্র কোরআনের হাফেজ হওয়ার আগেই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ হারায় তার 14 বছরের ছেলে আব্দুল্লাহ। আম্মুর নম্বরে ফোন আসছে, আমি কথা বলছি। কথা বলার পরে বলতেছে আপনার ছেলে অনেক গুরুতর অসুস্থ, আপনি তাড়াতাড়ি অনাবিল হাসপাতালে চলে আসেন। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি বের হয়ে রওনা হয়েছি। বাসার নিচে নাইমা ফোন দিছি যে এখন কি অবস্থা। বলতেছে ভাই আপনার ছেলে সেন্সলেস হয়ে গেছে, আমরা ঢাকা মেডিকেলে এমার্জেন্সি পাঠিয়ে দিয়েছি, আপনি আর এখানে আসেন না, ঢাকা মেডিকেলে চলে যান এমার্জেন্সিতে। মোহাম্মদ ইউসুফও মেয়ে হাফসা বুশরাকে নিয়ে এসেছেন ছেলে ইয়াসির সরকারের হত্যার বিচারের দাবিতে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইয়াসির সরকারও 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হয়। যাত্রাবাড়ি থানার পুলিশ এসে প্রায় 1-150 পুলিশ রাস্তায় নেমে এলোপাথারিভাবে গুলি চালাইছিল। এই গুলিতে আমার ছেলে শহীদ হন। আমার আম্মু প্রতিদিনই কান্না করে আমার ভাইয়ের জন্য। ঘরের প্রতিটা কোণায় আমার ভাইয়ের স্মৃতি। এখন আসলে আমরা চাই যেন এটা যেন সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক। এভাবে শত শত শহীদদের স্বজনরা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা যদি না জানি কেমনে এই স্বৈরাচার বিদায় হবে, সে আন্দোলন করতে করতে পুলিশের গুলিতে সে নিহত হলো। মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, ও আমাকে আব্বুজান বলে সবসময় ডাকতো। তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। 4 তারিখে বিকালবেলা আন্দোলনে গেছে, ঘন্টা 2-1 পরেই খবর আসছে যে গুলি খাইছে। বাবা তো প্রতিনিয়ত কবরে যে শুধু কান্না করে ভেঙে পড়তেছে। উনি শুধু একটা চিৎকারই দেয়, আমার জুয়েল। মায়ে জানালা ধরে বসে থাকে, বলে আমার ছেলে তো আমাকে ডাকবে, মা গেট খুলো। মানববন্ধনে অংশ নেন শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জুলাই শেষ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এবং তার পরবর্তীতেও যে মানুষগুলো স্বৈরাচার সরকারের গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই প্রত্যেকটি ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। ওই জিয়াউল হাসান তার নেতা, তার যে টিম বানানো হয়েছিল তাদের কর্তৃত্ব আছে, ভেঙে দেন। কোথায় কোথায় এগুলো আছে সব ভেঙে দেন। জনগণের জন্য গণতন্ত্রের পথ সব দিক থেকে উন্মুক্ত করবার ব্যবস্থা করে। মানববন্ধন থেকে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবির পাশাপাশি গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য 7 দফা দাবি জানানো হয়। গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের মতামত শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আবু সাঈদ সহ সকল শহীদের আত্মদান তখনই সার্থক হবে যখন দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনওয়াজ জনি। বিএনপি নেতাদের আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে শহীদ আবু সাঈদের বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। পীরগঞ্জের বাবনপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। আশ্বাস দেন সাঈদ হত্যা বিচারের। বলেন, দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সার্থক হবে না শহীদ আবু সাঈদের মৃত্যু। সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান তার। শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব। স্বজনরা হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন। আমি কিছু চাই না, বিচার চাই। তাই হলো হত্যা করেছে, হাসিনা হত্যা করছে, বড় আলু হত্যা করছে, তার বিচার চাই। এই পর্যন্ত সবার কাছে শুধু বিচারে চাইতেছি, আসলে কিন্তু বাস্তবে আমরা কারো কাছে কিন্তু এটার এখনো বিচার পাইলাম না। আমার ভাই এক যে ক্যাম্পাসে ঢুকে যে ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া চর থাপ্পড় মারছে, গলা চিপে ধরছে, তারও আমরা ফাঁসি। এদিকে বিকেলে স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। এর আগে বুধবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ঠাকুরগাঁয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর সম্পূর্ণ গুজব ও সাজানো। 5 তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি। ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই ধরনের কথা বলা যায়। কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার, পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। পরে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। খুনি পরাজিত শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সচেতন রাজনৈতিক দল হিসেবে প্রগতিবাদী, প্রগতিশীল একটা উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি 100% রক্ষা করা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর। কোনো দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজধানীর সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি সদরঘাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পর তার দুর্নীতিবাদ ছেলে বিদেশে বসে দেশে কিভাবে নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় তার ষড়যন্ত্র করছে। উপস্থিত ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান। কোনো দলীয় পরিচয়ে কেউ এসে চাঁদা দাবি করলে সবাই মিলে তার রুখে দেওয়ার পরামর্শ দেন তিনি। আগামী কোন দিবসকে ঘেরাও কেন্দ্র করে যদি আওয়ামী সন্ত্রাসীরা কোন ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য চালানোর চেষ্টা করে, সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা দ্রুততম সময়ে বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আবার বজায় রাখতে চাই। এই যে পরাজিত শক্তি, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দুর্নীতিবাজ পুত্র জয় বিদেশে বসে চক্রান্ত করছে বাংলাদেশের মাটিতে আবারও একটি বিশৃঙ্খলা ফ্যাসাদ তৈরি করে সেটার সুযোগ নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করে দিতে পারে কিনা
সেই অপচেষ্টায়, সেই কুচক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এটাকে মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে মাঠে থাকব। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে। এদিকে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দেশের ১৩তম গভর্নর হিসেবে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যান ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরে আনা। মূল্যস্ফীতিটা এক দিকে আকাশের দিকে, রিজার্ভটা আসছে তলানির তুলে, তো দুটোকে কিভাবে রিব্যালেন্স করে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসা যায়, রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি ১ বছরও হবে না। কিন্তু এস আলম সহ ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, এখানে বাংলাদেশ ব্যাংকেরও দায় রয়েছে। দেশ থেকে টাকা পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রম, সেখানে যে সলিউশনটা বের করতে হবে সেটা ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্ক ফোর্সের মাধ্যমেই হোক, সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে। এদিকে সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, উৎপাদন ও সরবরাহের মাধ্যমে যুক্তিসঙ্গত সময়ে কমিয়ে আনা হবে মূল্যস্ফীতি। চট করে কালকের নামে এটা ঘোরার মতো না, মাথা নিচু করে দৌড় দেয় তারপর টান মারে। তবে একেবারে যুগ লাগবে না, আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিতে ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন। তো আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, এই কারণেই হোক এটা ইমেজ আসছে যে করবে। একটা উৎপাদন, একটা সরবরাহ, এভাবে বলেন উৎপাদনে আপনারা জানেনই তো কি করতে হবে, কৃষি উপকরণ, কৃষি সিজন আসছে কীভাবে তাদেরকে হেল্প করতে হবে। আবার উৎপাদন করলে যথেষ্ট না, বাজারে আসবে কীভাবে, বিভিন্ন কারণ আছে, বাজারে আসে না, বিভিন্ন কারণ আছে, মূল্য বেড়ে যায়, সেই কারণগুলো আপনারা আমার চেয়ে বেটার জানেন। এদিকে বিকেলে সচিবালয়ে মুদ্রা পাচার নিয়ে সকল দফতরের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বিদ্যমান আইন দিয়ে মুদ্রা পাচার ঠেকানো যাবে। আইন মেনে দেশের অন্য কাজ করলে ভয়ের কিছু নেই। এরই মধ্যে অনেক পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। আপনারা কাজগুলো করবেন, যদি কিছু গাইডেন্স লাগে, আইনের কিছুটা ইস্যু থাকে, সেটা আমরা করবো, কিন্তু এখন যে বিদ্যমান আইন ইস্যু আছে সেটা যথেষ্ট করা যাবে। কালো টাকা যেন না হয়, কারণ কালো টাকাটা ইস্যু করলে লেভেল প্লেইং ফিল্ড থাকে না। আপনি বহু টাকা নিলেন, আপনি ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী তো উদ্যোগী হবে না, ব্যবসা করতে পারবে না। আর প্লাস এইটা যেটা কোথায় গেছে, কীভাবে করেছে এটা, আর বাইরে যদি গিয়ে থাকে প্রসেসটা কি, এবং যদি গিয়ে থাকে আমার নিশ্চয়ই এটাতে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে, ওদের ল আছে, এগুলো আলোচনা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার নয়, নতুন বাংলাদেশ গড়তে নতুন করে সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। অর্থ পাচার ও লুটপাটকারী দুর্বৃত্তদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার তাগিদ তাদের। অর্থনীতির দুষ্টচক্র ভাঙা ও জনগণের আস্থা ফেরানোই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বুধবার নাগরিক ভাবনা নামে এই আলোচনার আয়োজন করে সিপিডি। এতে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেন, ফোনে আড়িপাতা সহ নজরদারির কারণেই 1 দশকেরও বেশি সময় ধরে মন খুলে কথা বলতে পারেননি তারা। আড়াল করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণ সহ অর্থনীতির নানা হিসাব নিকাশও। ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ, অত্যন্ত নাজুক। এটাকে যে কি করে গেছে গত 14-15 বছরে, এটা বললাম তো বলতে বোঝাতে অনেক সময় লাগবে। আমি খুব শঙ্কিত, কারণ তারা জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি পর্যন্ত এই সরকার আমলে হয়েছে। এটা তেল না দিয়ে, মলম না দিয়ে, ঘি না মেখে এটা হয় নাই, অপকর্ম না করে এটা হয় নাই। এই লোকগুলো দিয়ে উনি তত্ত্বাবধায়ক সরকার, বিপ্লবী সরকার, এই অন্তর্বর্তী সরকার চালাবেন, এটা আপনি কিভাবে মনে করলেন? রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের দাবি জানিয়ে সকল গুম খুনের বিচার দ্রুত শুরু করার তাগিদ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আমরা শুধু একটা আয়নাঘরের পরিচয় জানি,
বাংলাদেশের কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা, এই তদন্তগুলো কে করবে? ল এনফোর্সের মধ্যে এই বিষয়গুলো আনা উচিত। রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই। এই রিফর্ম কিন্তু আমাদের এই যে পলিটিক্যাল পার্টির এই সোশ্যাল কন্ট্রাক্টের উপরে যে আমরা 90-তে ছেড়ে দিয়েছিলাম, এইবার মনে হয় এটা ছেড়ে দেওয়া মানে আলটিমেটলি আমরা বিগ একটা ব্ল্যাক হোলে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। এটা এই অপরচুনিটি মিস করা যাবে না। এই কনস্টিটিউশন রিপেয়ারেবল না, বর্তমানে যে কনস্টিটিউশন এটা রিপেয়ার করে এই সমস্ত বিষয়গুলো আনা যাবে না। দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি তোলেন তারা। প্রশাসনের মধ্যে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাপটি মেরে বহু লোক বসে আছে যারা অতীতের সরকারের যে বেনিফিশিয়ারি। আমাদের বোধহয় জানার অধিকার আছে তারা ওই যে হেফাজতে আছে তাদের নাম এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। আমাদের অ্যান্টি করাপশন কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে কমিশনের অভাব নাই, অনেক আইন ইত্যাদি আছে, কিন্তু ওইটার প্রায়োগিক যে দিকটা সেটাকে কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া মুক্তির স্বাদ সর্বস্তরের জনগণের মাঝে পৌঁছে দিতে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির তাগিদ দেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এফবিসিসিআই সহ দেশের চেম্বারগুলোতে নগ্ন রাজনীতিকরণ ও চাটুকারীদের জন্য তারা এখন প্রশ্নের মুখে। ব্যবসায়ী সমাজের ব্যানারে এসব কথা বলেছেন ব্যবসায়ীরা। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ফেরাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান ব্যবসায়ী নেতারা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে ব্যবসায়ীরা, কারণ ছাত্রদের আন্দোলন চলাকালে ব্যবসায়ী সংগঠনের নেতারা গণভবনে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন জানানোয় সমালোচনা হচ্ছে তাদের নিয়ে। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর এক হোটেলে দেশের বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ভবিষ্যৎ করণীয় নিয়ে ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছিলেন না এফবিসিসিআই, বিজিএমইএ সহ শীর্ষ সংগঠনের নেতারা। এ সময় এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আল মিন্টু বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো অতিরিক্ত দলীয়করণের কারণেই বর্তমানে ব্যবসায়ী সমাজের দুর্দশা। আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে জামাত করে, দয়া করে আজকে থেকে আপনারা বলে যাবেন। এখানে অনেকে অনেক দলের নেতা আছেন, আল্লাহ ওনাদেরকে আরো বড় নেতা করুক। এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই, কোনো রকমের কোনো চিন্তাও নাই, কোনো রকমের কোনো ব্যথাও নাই। সমাজের অর্থনীতি এর থেকে আর খারাপ হতে পারে কিনা আমি জানি না। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ীদের একদিনে সাধু হবার সুযোগ নেই, তবে এবার ব্যবসায়ী সমাজকে বিভেদের বাইরে আসতে হবে। আজকে একদিনেই সাধু সেজে গিয়ে আমরা কোনো লাভ নাই। সমাজকে আমরা পাল্টাই আমাদের কাজের মাধ্যমে। যখন আমি ব্যক্তিগতভাবে কিছু লাভ পেয়েছি, কিছু সুযোগ সুবিধা পেয়েছি, আমি সরকারের তল্পি বাহক হয়ে গিয়েছি। অন্যের কথা ভাবি নাই, আমার অন্য ভাইয়ের কথা, অন্য বোনের কথা আমরা ভাবি নাই। সুতরাং আমার কথা, আমি এখানে আপনাদেরকে কোনো জ্ঞান দিতে আসি নাই, আমার বুকের মধ্যেকার কথাটা বললাম। ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন, তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। যে সংস্কারের কথা এসেছে সঙ্গত কারণে এটা প্রয়োজন রয়েছে, কিন্তু আমি মনে করি যে এটা কারো দ্বারস্থ না হয়ে আমরা বসে সে সংস্কার করা দরকার। কি করা দরকার, যাতে এই এফবিসিসিআই বা অন্যান্য ট্রেড অর্গানাইজেশনগুলি দলীয়করণের আবর্তে না পড়ে। ছাত্র জনতা জাতিকে নতুন পথ দেখিয়েছেন বলে মনে করেন ব্যবসায়ীরা। গোলাম মঈনুল হাসান, বাংলাভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, শেখ হাসিনা সৌদি আরবে আশ্রয় চাওয়ার কোনো তথ্য নেই তার কাছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে আজ তার দফতরে যান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আলোচনা শেষে প্রণয় ভার্মা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় তার দেশ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সৌদি রাষ্ট্রদূত। ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস। প্রত্যাশা, বাংলাদেশে দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে। Conveyed our willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people for peace, security and development. And we also conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. The UK very much welcomes the appointment of the interim government. The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, র্যাবের নাম পরিবর্তন, প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তন করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব দাবি জানায় দলটি। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় নতুন ওসি নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। আওয়ামী লীগ কাছে থাকা সব বৈধ অস্ত্র দ্রুত জমা নেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেনের কাছে দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো সংঘাতের চেষ্টা করলে তা সবাই মিলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনদী দোয়েল চত্বর এলাকায় কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা তরুণী শহীদ সুমাইয়ার মায়ের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। এলাকাবাসীর কাছে অনুরোধ করে তিনি বলেন, যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে তাদেরকে যেন কোনো ছাড় দেয়া না হয়। তিনি বলেন, এবার জনগণ প্রমাণ করেছে তারা অন্যায়ের সাথে কোনো আপোষ করে না। তিনি বড় হওয়া পর্যন্ত সুমাইয়ার বাচ্চার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা জানান। তিনি স্বজনহারাদের শোক সইবার ও ধৈর্য ধারণের শক্তি দিতে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন পদবঞ্চিত উপসচিবরা। দ্রুত পদোন্নতির দাবি জানান তারা। বিগত সরকারের আমলে বেআইনিভাবে পদোন্নতি বঞ্চিত নবম থেকে 22তম বিসিএস ব্যাচের উপসচিবদেরকে পিএইচসির মেধা তালিকা অনুযায়ী স্ব ব্যাচের সাথে জ্যেষ্ঠতার ভিত্তিতে যুগ্ম সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য এ স্মারকলিপি দেওয়া হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের পদত্যাগপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা এবং পরিচালক জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবির চত্বরে এই বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। তারা বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পিআইবিকে ঢেলে সাজানো প্রয়োজন। লালমনিরহাটে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে পাটগ্রাম পৌর বিএনপি। এ সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবি জানায় দলটি। এতে উপস্থিত ছিলেন দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। সকালে শহরের পুরাতন মাইক্রোবাস স্ট্যান্ডে ও সঙ্গীতা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। কেরানীগঞ্জে পানগাঁও বন্দর কাস্টম হাউসের কমিশনার ডক্টর আবুনুর রাশেদ আহমেদ ও যুগ্ম কমিশনার মোহাম্মদ মশিউর রহমানের অপসারণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন সিএনএফ অ্যাসোসিয়েশন ও বন্দর শ্রমিকরা। সকালে বন্দরের অভ্যন্তরে এই কর্মসূচি পালন করেন তারা।
ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মত বিনিময় সভা করেছে জাতীয়তাবাদী তাঁতি দল। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এ সময় মানবাধিকার লঙ্ঘনের অপরাধে শেখ হাসিনার বিচার দাবি করেন তারা। বিকালে সদর উপজেলার কৈজরি ইউনিয়নের চুঙ্গির মোড়ে এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আনিসুল হক, সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে, শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গুম ও হত্যা মামলা। জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনার দ্রুত শাস্তির দাবিতে রাজধানীতে ছাত্র জনতার মিছিল। বিপ্লব নস্যাৎ করতে সক্রিয় দেশি বিদেশি চক্র, অভিযোগ মির্জা ফখরুলের। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ, শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। মূল্যস্ফীতি কমাতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের। শেখ হাসিনার মন্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ইইউ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।